The basic reason for doing this investigation is to find out whether there is any fetal compromise with but in relation to the uterine contractions either in late pregnancy or in labor. তাহলে এটা হচ্ছে কার্ডিওটোকোগ্রাফি। তাহলে একটা মেজারমেন্ট কি হবে? কার্ডিও মিনস ফিটাল হার্ট রেট। তো ফিটাল হার্ট রেট আমি কন্টিনিউয়াস মনিটরিং করছি, বাড়ছে বাড়ছে না কমছে, এবং বিট টু বিট ভেরিয়েবিলিটি, আগের বিটে যা ছিল তারপরের বিটটাতে তার একটু বেশি না কম এটসেট্রা। তাহলে বেসিক্যালি দ্যাট ইজ দ্য fetal cardiography. And from the maternal aspect, we monitor the uterine contraction. ঠিক আছে? More important than that is to find out any relationship between the uterine contraction versus any change in the cardiac rate, rhythm, etc. কেমন? তাহলে এটা করতে গেলে আমাদের কি জানতে হবে? বেসিক ফিউ ক্রাইটেরিয়াস। তার মধ্যে কি আছে? বেসলাইন হার্ট রেট, অ্যাভারেজ। তার মানে আমরা যে হার্ট রেটটা পাবো তার বেসলাইন মানে অ্যাভারেজটা হচ্ছে। অ্যাভারেজটা কত হওয়া উচিত নর্মালি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেস লাইন বললে একটা, তুমি তো রেঞ্জটা বলে দিলে। বেস লাইনটা হচ্ছে 140 পার মিনিট। বেস লাইন ইজ অ্যাকচুয়ালি অ্যাভারেজ অফ বোথ রাইজ অ্যান্ড ফল, সেটা হচ্ছে 140 পার মিনিট। ভ্যারিয়েবিলিটি হচ্ছে 15 বিটস পার মিনিট, মানে একটা বিট থেকে নেক্সট বিটে যাচ্ছি, ভ্যারিয়েশন হচ্ছে 15 প্লাস অর মাইনাস হোয়াট এভার ইট ইজ। থার্ড হচ্ছে প্রেজেন্স অফ অ্যাক্সিলারেশন। A presence of acceleration is very important. Presence of acceleration means the fetal response, particularly the fetal response of the autonomic nervous system of the fetus to uterine contraction. Normally দেখা যায় any stimulus given to the uterus, পেটে চাপ দিতে পারো বা প্রেশার দিতে পারো, হোয়াট এভার ইট ইজ, সেটা করলে কি হবে? ফিটাল হার্ট রেটের অ্যাক্সিলারেশন হবে, বেড়ে যাবে। এই অ্যাক্সিলারেশন যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা সেটাকে বলি রিয়াক্টিভ। অ্যাক্সিলারেশন প্রেজেন্ট in relation to the uterine contraction, it is a good response. That means the autonomic nervous system of the fetus is reacting properly. আর যদি উল্টোটা হয়, with acceleration, with uterine contraction, there is no acceleration, then it is the response is called non-reactive, which is rather a poor sign, in the sense the autonomic nervous system of the fetus is not responding to uterine contractions. এটাকে নন রিয়াক্টিভ বলতে পারি আমরা, তাই না? আর ডিসেলারেশন আছে কি নেই, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিসেলারেশন, ডিসেলারেশন রেট কমে যাবে, তাই না? সেটা আছে কি না? আচ্ছা, নর্মালি কত কন্ট্রাকশনস হবে? ইউজুয়ালি নর্মাল লেবারের সময় আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি 3 ইউট্রাইন কন্ট্রাকশন পার 10 মিনিট। এটা মনে রাখতে হবে, মানে এমসিকিউ কোশ্চেন আছে। নর্মাল রেসপন্স কত? 3 দিল, 5 দিল, 7 দিল, এরকম 3তে ঠিক মারতে হবে। 3 কন্ট্রাকশনস পার 10 মিনিটস। আচ্ছা, এইবার একটু টেকনিক্যাল ম্যাটার্স যে আছে, কীভাবে এটা করা হয়। দুটো জিনিস আমরা মনিটর করছি, একটা হচ্ছে ফিটাল কার্ডিয়াক রেট, আর একটা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন। আচ্ছা, এবার এখানে দু ধরনের কার্ডিওটোকোগ্রাফি হতে পারে। একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালে কি হয়? ইউট্রাসের কন্ট্রাকশন কতটা কি হচ্ছে তার জন্য একটা অ্যাবডোমিনাল বাইন্ডার দেওয়া হয়, তার মধ্যে একটা ট্রান্সডিউসার থাকে। তাতে কি হয়? ইউট্রাসটা কন্ট্রাক্ট হলেই তার উপরে স্কিনে একটা টট হয়ে যাবে, সেটা যে ট্রান্সডিউসার আছে সে মনিটর করবে, তার প্রেশার
কতটা কি বাড়লো কত, হ্যাঁ ইউজুয়ালি এটাকে আমরা এক্সপ্রেস করা হয় ইন মোটামুটিভাবে মিলিমিটার মার্কারি, যেমন এখানে 20 দেখাচ্ছে, 20 মিলিমিটার, 40, 60, লাইক দ্যাট। আচ্ছা, এটা গেল ইউট্রাইন কন্ট্রাকশন। আর ট্রান্সডিউসারটা আছে অন দ্য অ্যাজ অ্যান অ্যাবডোমিনাল বাইন্ডার, এটা এক্সটার্নাল হলো, কারণ ইউট্রাইন প্রেশারটা আমরা মনিটর করছি ইনডাইরেক্টলি। আর ইন্টারনালে কি হবে, ইন্টারনালে একটা ইন্ট্রাইউট্রাইন ক্যাথিটার ঢুকিয়ে দেওয়া হয়, ক্যাথিটারের মধ্যে ফ্লুইড থাকে, তাহলে ইউট্রাস প্রেশার যখন বাড়বে ফ্লুইড প্রেশারটাও বাড়বে, সেটা আমার মার্কারে দেখাবে প্রেশার কত কি ইন্টারনাল। ইন্টারনাল করতে গেলে কিন্তু দ্য ক্যাথিটার শুড বি ইনসাইড, মেমব্রেন রাপচার করে তার মানে ওখান দিয়ে আমরা পাঠিয়ে দিলাম ক্যাথিটারটা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে এর সঙ্গে সঙ্গে ইউট্রাইন কন্ট্রাকশনের সঙ্গে সঙ্গে আমরা ফিটাল হার্ট রেটও আমরা মেজারমেন্ট করছি, হ্যাঁ। এবং সেখানে এইভাবে গ্রাফটা হবে যে ফিটাল হার্ট রেটটা এখানে দেখো 160 দেখিয়েছে, আর বেস লাইন দেখাচ্ছে 140। তো এতটা যাওয়ার পর তারপর একটা স্পাইক হয়েছে, আবার এতটা যাওয়ার পর একটা স্পাইক হয়েছে, তো সেটা আমাদেরকে মনিটর করতে হবে। এইবার there are 3 types of changes that are observed in the CTG. কি কি চেঞ্জেস হতে পারে? একটা হচ্ছে আর্লি ডিসেলারেশন, একটা হচ্ছে লেট ডিসেলারেশন, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসেলারেশন। তাহলে আর্লি ডিসেলারেশন, লেট ডিসেলারেশন, ভ্যারিয়েবল ডিসেলারেশন। এবার এটা বুঝবো কি করে? আচ্ছা, এই স্কেলটা দেখো ওয়াই অ্যাক্সিসে, না এটা কি এক্স অ্যাক্সিস তো নাকি, সরি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে যে চেঞ্জটা হচ্ছে ইট ইজ দ্য প্যাসেজ অফ টাইম, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার ফিটাল হার্ট রেটটা দেখতে পাচ্ছি, তাই তো। এবার আর্লি ডিসেলারেশনে কি হয়, একদম খাতা দাও। এটা হচ্ছে ফিটাল হার্ট রেট, নিচে নামছে মানে ডিসেলারেশন, তাই তো। আচ্ছা, তার এগেনস্টে এখানে হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন, দিস ইজ ইউট্রাইন কন্ট্রাকশন। এই আর্লি ডিসেলারেশনে কি হবে, যখনই আমার ইউট্রাইন কন্ট্রাকশন বাড়তে শুরু করবে তখন আমার হার্ট রেটটা কমে যাচ্ছে, এবং এটা মোরলেস ম্যাচ করে যাচ্ছে। যেই এখানে ইউট্রাইন কন্ট্রাকশন বেড়ে গেল ধরো এই পয়েন্ট অফ টাইমে, অটোমেটিক্যালি দেখো রেটটা কমে গেছে। তারপরে আবার যখন এটা রিল্যাক্সেশন টাইমে হয়ে গেল তখন এটা আবার বেড়ে গেল, কেমন? তাহলে যখন ম্যাক্সিমাম ইউট্রাইন কন্ট্রাকশন তখন হবে ম্যাক্সিমাম ডিসেলারেশন, কোইনসাইড করে যাবে। আবার যেই ইউট্রাইন কন্ট্রাকশন আস্তে আস্তে কমে যাবে তখন আবার হার্ট রেট রিকভার করে যাবে, আবার নর্মাল বেস লাইনে চলে আসবে। তো এটাকে আমরা বলছি আর্লি ডিসেলারেশন। তিনটে আমরা বলি, একটা হচ্ছে আর্লি ডিসেলারেশন, আর একটা হচ্ছে লেট ডিসেলারেশন। লেট ডিসেলারেশনে কি হয়, এটা ইউট্রাইন কন্ট্রাকশনের সঙ্গে হয় না, খানিকটা ইউট্রাইন কন্ট্রাকশন হলো তারপরে ডিসেলারেশন হলো, ঠিক আছে। খানিকটা ইউট্রাইন কন্ট্রাকশন হলো তারপরে ডিসেলারেশন। এবং কি হচ্ছে আর্লি ডিসেলারেশনে যেমন
কন্ট্রাকশন যখন অফ হয়ে যায়, ডিসিলারেশন সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়, আবার নর্মাল হার্ট রেটে চলে আসে। কিন্তু লেটে কি হবে, সেটা হবে না। লেটে কি হবে, মানে ইউট্রাইন কন্ট্রাকশন চলে যাওয়ার পরেও ডিসিলারেশন থাকছে। বোঝা গেল? মানে ইউট্রাইন কন্ট্রাকশন নর্মালাইজ হয়ে গেল, মানে কমে গেল, তখনও কিন্তু ডিসিলারেশন থাকবে। এইটা কিন্তু অমিনাস, খারাপ। কেন? তখন লেট ডিসিলারেশনটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে ইউট্রো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। তাহলে ব্লাড ফ্লো টু দ্য ফিটাস কমে যাচ্ছে। কিরকম ভাবে কমছে? যখন ইউট্রাইন কন্ট্রাকশন কমে যাচ্ছে, তখনও কিন্তু এটা রিকভার করতে পারছে না, তাহলে ডেফিসিয়েন্সি হচ্ছে। তাই এটাকে আমরা বলছি লেট ডিসিলারেশন। হ্যাঁ, আচ্ছা, এবার আর্লি ডিসিলারেশন কেন হয় আর লেট ডিসিলারেশন কেন হয় বলো? আর্লি ডিসিলারেশনটা কেন হয়? আর্লি ডিসিলারেশন হচ্ছে উইথ দ্য অনসেট অফ লেবার। তখন কি হয়, ইউজুয়ালি আমরা মেজরিটি অফ দ্য কেসেস ভার্ট এক্সপ্রেজেন্টেশন আছে, এবার ভার্ট এক্সপ্রেজেন্টেশন আছে আর ইউট্রাস কন্ট্রাক্ট করছে। ইউট্রাস কন্ট্রাক্ট করলে কি হবে, ভার্টেক্সে ইন্টারক্রেনিয়াল প্রেশার পড়বে, ঠিক আছে? এবার ইন্টারক্রেনিয়াল প্রেশার যখনই পড়বে, তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, তার মানে হচ্ছে ভেগাস নার্ভ অ্যান্ড সেন্টার্স, সেগুলো স্টিমুলেটেড। এবার ভেগাস নার্ভ আর তার সেন্টার ইন দ্য ব্রেন যদি অ্যাফেক্টেড হয় বা স্টিমুলেটেড হয়, তাহলে আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেটেড হলে কি হবে, ব্র্যাডিকার্ডিয়া। Whenever you stimulate the parasympathetic system, there will be bradycardia. Whenever you stimulate the sympathetic system, there will be tachycardia. That is the normal outcome. তাহলে এখানে কি হচ্ছে, ডিউ টু দ্য অনসেট অফ লেবার, ডিউ টু দ্য increased pressure on the fetal head, due to uterine contraction, the vagus center is stimulated and there is bradycardia. This is a physiological normal response. This is a physiological normal response. বুঝা গেল? তাহলে এটাকে আমরা কনসিডার করব অ্যাজ নর্মাল। আর এর ফাইন্ডিংটা, ট্রেসিংটা কি হবে, যে ইউট্রাস কন্ট্রাকশনটা বাড়তে শুরু করলো, ডিসিলারেশনও শুরু হলো। এবার পিক অফ ইউট্রাইন কন্ট্রাকশন যখন হলো, তখন পিক অফ ডিসিলারেশন হলো। তার মানে এটা এখানে এইভাবে হবে যে এই যে যেখানে এখানে হচ্ছে পিক অফ ইউট্রাইন কন্ট্রাকশন, তাহলে এইখানে পিক অটোমেটিক্যালি, এখানে যখন পিক কন্ট্রাকশন হচ্ছে, তখন পিক অফ ডিসিলারেশন, ম্যাক্সিমাম ডিসিলারেশন। তাহলে এটাকে আমরা বলবো আর্লি। আর লেটে কি হবে, এখানে পিক না হওয়ার আগেই, ধরো এইখানে ম্যাক্সিমাম ডিসিলারেশন দেখাচ্ছে। আমি একটু পিকের আগে, আমি একটু পিকের দিকেই করে ফেলেছি, আর একটু নিচে হবে এটা, বোঝা গেল? তার মানে পিক অফ ইউট্রাইন কন্ট্রাকশন হওয়ার আগেই আমার ডিসিলারেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এবং ইউট্রাইন কন্ট্রাকশন যখন খানিকটা রিকভার করে গেছে, মানে কমে গেছে, বলে ইউট্রাইন কন্ট্রাকশন ইজ রিডিউসড, স্টিল দেয়ার ইজ ডিসিলারেশন। তারপর রিকভার করতে পারছে না। ইউট্রাইন কন্ট্রাকশন যখন পিকের থেকে কমে গেছে, তখনও কিন্তু আমার ডিসিলারেশন হচ্ছে, রিকভার করতে পারছে না। এই লেট ডিসিলারেশন তার মানে কি হবে, ইট ইজ অমিনাস, ইট সাজেস্ট uteroplacental insufficiency, uteroplacental insufficiency during the labor process or uterine contraction. আর ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে থার্ড। ভ্যারিয়েবল ডিসিলারেশন কাকে বলবো, এখানে কোনো কনসিস্টেন্ট রেসপন্স পাবে না, কখনো ডিসিলারেশন আসছে, আবার কিছুক্ষণ দেখছি নর্মাল।
তাহলে কখনো দেখছি ডিসোলেশন, কখনো নর্মাল, আবার কখনো ডিসোলেশন, আবার নর্মাল। কোনো দ্যার ইজ নো কনসিস্টেন্ট প্যাটার্ন। কেন কনসিস্টেন্ট প্যাটার্ন নয়? তাহলে কজটা জানতে হবে। ভ্যারিয়েবল ডিসোলেশন কেন হয় পরীক্ষায় জিজ্ঞেস করে, এমসিকিউতে আসে। ভ্যারিয়েবল ডিসোলেশন usually means some chord accident, chord pressure or chord compression. এবার অ্যামনিওটিক তোমার আম্বিলিক্যাল ভেসেলগুলো কর্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। কর্ডে কি থাকে? দুটো আর্টারি, একটা ভেন। কোন ভেনটা থাকে? লেফট। লেফট ইজ লেফট আউট, মনে রাখার জন্য। রাইট ডিসঅ্যাপিয়ার্স। তাহলে কি হচ্ছে, ওই যে আম্বিলিক্যাল ভেসেলসগুলো যাচ্ছে কর্ডের মধ্যে দিয়ে, ওইখানে যদি একটা প্রেশার হয়, যে কোনো কারণে মেকানিক্যাল হতে পারে, হয়তো দেখা গেল যে কর্ডটা যাচ্ছে মাথার ঠিক পাশ দিয়ে, এবং কর্ডও নিচে নামছে, মাথাও নিচে নামছে। তাহলে কী হবে, একটা জায়গায় গিয়ে কর্ডটাকে মাথাটা প্রেস করবে। এই কর্ড কম্প্রেশনের জন্য ডিসেলারেশন হয়ে যাচ্ছে। আবার কোনো কারণে হয়তো কর্ডটা রিলিজ হয়ে যাচ্ছে, প্রেশারটা তখন নেই, তখন আবার নর্মালে চলে আসছে। তখন আমরা এটাকে কি বলবো? ভ্যারিয়েবল ডিসেলারেশন। আচ্ছা, এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এই ইনভেস্টিগেশন করে কি পেলাম? হোয়াট ইজ আওয়ার আউটকাম? কি আউটকাম? প্রথম কথা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন ফাউন্ড, আমরা অলরেডি লেবেল করে দিয়েছি। আর্লি ডিসেলেশন মিনস নর্মাল রেসপন্স টু অনসেট অফ লেবার। লেবারে যেরকম হয়, হেড প্রেশার বাড়ে, মাথা নিচে নামছে, অটোমেটিক্যালি তখন কী হবে? ডিসেলেশন হবে। আবার হেড প্রেশার কমে গেল, তখন আবার নর্মাল প্যাটার্ন বা রেট চলে এলো। তাহলে ইট ইজ এ নর্মাল রেসপন্স, এর মধ্যে কোনো প্রবলেম নেই, এর মধ্যে কোনো প্যাথোলজি নেই। এবার লেট ডিসেলারেশন। লেট ডিসেলারেশনে কি হচ্ছে, ইউট্রাস কন্ট্রাক্ট করার সঙ্গে সঙ্গে হচ্ছে না, কিছুক্ষণ পরে গিয়ে ডিসেলারেশন হচ্ছে, এবং মোর ইম্পর্টেন্ট, রিকভারি ফেইলস। মানে ইউট্রাইন রিল্যাক্সেশন হয়ে গেছে, তো তখন তো আমার ডিসেলারেশন থাকার কথা না, তখনও এটা পারসিস্ট করছে, তখন আমরা এটাকে বলবো লেট ডিসেলারেশন। তাহলে লেট ডিসেলারেশনের কজ হচ্ছে there is definitely some uteroplacental insufficiency. তার মানে লেট ডিসেলারেশন হলে আমাদের প্রবলেমটা কি? এই লেবারটা যার বারবার লেট ডিসেলারেশন হচ্ছে, তাকে আমি যদি প্রগ্রেস করতে দিই, তাহলে কি হবে? কিছুক্ষণ বাদে বাদেই ফিটাসের হাইপক্সিয়া হবে, তাই না? অক্সিজেনেশনটা অ্যাফেক্টেড হবে। হাইপক্সিয়া অ্যানক্সিয়া যদি হয়, দ্যাট ইজ ইনজুরিয়াস টু দ্য ফিটাল ব্রেন। তাহলে এই যে ইনসাল্টটা হচ্ছে, নাওএডেজ উই হ্যাভ ফাউন্ড, আমরা এখন লেবার ম্যানেজমেন্টে, একটা সময় ছিল যখন আমরা ফিটাল মেডিসিন খুব একটা জানতাম না, তখন আমাদের টার্গেট কী থাকতো? ভেরি ওল্ড জেনারেশন অফ গাইনোকোলজিস্ট। তখন আমাদের একটাই টার্গেট থাকতো, উই ওয়ান্ট, আমরা বলতাম, মানে লেম্যান বলতো, আমরা বললাম, লেম্যানরা বলে নর্মাল ডেলিভারি, আমরা বলি ভেজাইনাল ডেলিভারি, তাই না? কারণ ভেজাইনালটাকে নর্মাল বলা হয়। তো তখনকার দিনের কনসেপ্ট ছিল যে at any cost will try to go for vaginal delivery, as if vaginal delivery is the only achievement that we want to have in obstetric practice. তাতে কি হতো, তখনকার দিনে সিজারিয়ান সেকশন রেট খুব লো থাকে, ভেরি লো। আমরা যখন হাউস টাফশিপ করার আগে ইন্টার্ন ফিন্টার্ন বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তখন দেখতাম, ধরো একটা সেকশন হয়েছে, তো আমাদের কি হতো, যে কোনো সাবজেক্টে, মেডিসিন, সার্জারি, গাইনি, যাই বলো না কেন, যেদিন আমাদের অ্যাডমিশন ডে থাকে, সব পেশেন্ট ভর্তি হয়, সকালবেলায় পরের দিন পোস্ট অ্যাডমিশন ডে, আমাদের রাউন্ড কী কী পেশেন্ট ভর্তি হয়েছে, কোনটা কী কী আছে, ভালো না খারাপ, কী প্রবলেম, এবং আমরা রাউন্ড হয়। তখন আমরা দেখতাম যে তখন রেসপন্সিবল থাকতো হাউস সার্জনরা, ভিজিটিং বা যারা ভিজিটিং সার্জন, প্রফেসর এটসেট্রা, তারা এসে যখন দেখলো একটা সিজার হয়েছে, এইবার সেটা নিয়ে শুরু হয়ে গেল।
তখন সেই টিচাররা এই হাউস স্টাফকে একের পর এক কোশ্চেন করত, কখন তুমি সেকশনটা করলে, কেন সেকশনটা করলে, কি ইন্ডিকেশন ছিল, তোমার কি ফাইন্ডিংস ছিল, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, লাইক দ্যাট। মানে তখন একটা সেকশন হওয়া মানে তাকে কনস্ট্যান্টলি ভিজিটিং সার্জন বা প্রফেসর এই ধরনের একের পর এক কোয়েরি করে যাবে। তার কারণটা কি? অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্য টার্গেট ওয়াজ টু মিনিমাইজ দ্য ইনসিডেন্স অফ সিজারিয়ান সেকশন, যতটা কম পারা যায় সিজারিয়ান সেকশন। এইবার ফিটাল মেডিসিন ডেভেলপ করতে শুরু করলো, এইসব সিটিজি বেরিয়ে গেল, সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন বেরিয়ে গেল, তখন কিন্তু ওটা অবসলিট হয়ে গেল যে ভেজাইনাল ডেলিভারি at any cost then became actually obsolete. কেন? তখন ফিটাল মেডিসিন অ্যাডভান্স করে গেছে, তখন দেখা গেল যে এই পেশেন্টগুলোর কি হচ্ছে, তুমি ভেজাইনাল ডেলিভারি করে দিলে, ঠিক আছে, তুমি সিজারটা অ্যাভয়েড করলে, সিজার করতে হলো না, ভেজাইনাল ডেলিভারি হলো, কিন্তু ফলো আপে দেখা গেল বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে গেল নিওনেটাল স্টেজে খুব একটা কিছু প্রবলেম বোঝা যেত না, কিন্তু যখন গ্র্যাজুয়ালি ব্রেন ইজ ম্যাচিওরিং তখন কি হবে, ব্রেনের সব সেন্টারগুলো একটা একটা করে অপারেটিভ হতে শুরু করবে। যেমন ভয়েস সেন্টার, কথা বলবে, কথা বলতে শুরু করবে, কথা বলাটা ডিলেড হয়ে গেল, তারপরে আর একটু বড় হলো, তখন তার এডুকেশন স্টার্ট হলো, তখন দেখা গেল তার আইকিউ কম, অ্যাভারেজের থেকে কম্পিট করতে পারছে না, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো। এবং একটা সেকশন তো আরও খারাপ হতো, তার কি হতো আমরা বলি এখন সেরেব্রাল পলসি, তার মানে তার মাস্কুলার কোঅর্ডিনেশন নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাত বা পায়ের লিম্ফ ঠিকঠাক মতন ই করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। এইগুলো তখন ইনভেস্টিগেশন অফ অল কেস অফ সেরেব্রাল পলসি শুরু হলো। তখন দেখা গেল ব্যাক ক্যালকুলেশন করে, হ্যাঁ, যে তোমার রেট্রোস্পেক্টিভ অ্যানালিসিস করে তখন দেখা গেল যে মাদার যখন নিয়ে এলো 5 বছর 6 বছর বয়সে সেরেব্রাল পলসি ফিচার নিয়ে, বা পুওর ইন্টেলেকচুয়াল মানে ওটাকে কি বলে ইন্টেলিজেন্স কোশ্চেন, পুওর আইকিউ এটসেট্রা, তখন তার ডিটেল হিস্ট্রি নিয়ে দেখা গেল সে লেবারে ছিল প্রায় 15-16 ঘন্টা, 15-16 আওয়ার্স, এবং ওই যে প্রলং লেবারে ছিল ওই সময়টা কিন্তু তার রিপিটেড হাইপক্সিক ইনসাল্টস, এই যে রিপিটেড হাইপক্সিক ইনসাল্ট শুরু হয়ে গেল, এই করতে করতে কি হলো, ওই যে হাইপক্সিয়াটা হয়ে গেল অ্যাট বার্থ, সেটা কিন্তু আর রিকভার করলো না। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম হচ্ছে, it is the only system in our body where recovery is very poor. মানে once the central nervous system is damaged, it is damaged forever, long lasting. কিন্তু আমাদের শরীরে অনেক অর্গান আছে ড্যামেজ হলেও তার রিকভারি হয়, যেমন লিভারে খানিকটা পার্ট অফ দ্য লিভার ড্যামেজ হলে কিচ্ছু যায় আসে না, কারণ বাকিটা পার্ট থেকে আবার রিজেনারেট করে আবার খানিকটা লিভার টিস্যু তৈরি হয়ে গেল, এবং দ্যাট লিভার টিস্যু is enough for maintaining the hepatic function. ইনফ্যাক্ট বলাই হয় যে আমাদের যে লিভার তার যে অ্যাকচুয়াল সাইজ, তার যদি 1/6, 1/6 মাত্র 1/6 যদি ফাংশনাল থাকে, তাহলেও সে কিন্তু নর্মাল হেপাটিক লাইফ লিড করতে পারবে, এতটাই রিকভারি পাওয়ার। কিন্তু নার্ভাস সিস্টেমে সেটা হয় না, ওখানে যে টিস্যুগুলো ড্যামেজ হয়ে গেল, নিউরনগুলো ড্যামেজ হয়ে গেল, সেগুলো আর রিকভার করবে, সেগুলো টোটালি নন ফাংশনাল হয়ে গেল। তাহলে রিট্রোস্পেক্টিভ অ্যানালিসিস করে দেখা গেল যারা লেবারে প্রলং ছিল, আইদার যাদের সিজার করা হয়নি, ভেজানাল ডেলিভারি অনেকক্ষণ ওয়েট করে করা হয়েছে, অথবা করা হয়েছে সিজার কিন্তু ডিসিশন ওয়াজ টেকেন প্রিটি লেট, অনেক পরে ডিসিশন নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই ধরনের সেরিব্রাল পলসি, হ্যাঁ, লো আইকিউ এগুলো বাড়তে শুরু করলো। তখন শুরু হলো দ্য লিবারাল ইউজ অফ সিজারিয়ান সেকশন। এইবার সিজারিয়ান সেকশনের রেট বাড়তে শুরু করলো, তার কারণ এখন আমাদের কনসেপ্ট হয়েছে
খালি মার নর্মাল ডেলিভারি বা ভেজাল ডেলিভারি করলে হবে না, বাচ্চাটা, দ্য ফিটাস অর নিউবর্ন শুড বি ইন দ্য হেলদিয়েস্ট স্টেট অফ লাইফ, হেলদিয়েস্ট। তার কোনো ফিটাল হাইপক্সিয়া হয়নি, ব্রেনে কোনো হাইপক্সিক ইনসাল্ট হয়নি, ব্রেন ফাংশন নর্মাল। ব্রেন ফাংশন নর্মাল কী করে বুঝবো? আরও একটা হিস্ট্রিতে আমরা জিজ্ঞেস করবো। হিস্ট্রিতে কী জিজ্ঞেস করবো? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, ভেরি গুড। আরও ভালো করে বললে ক্রাইড অ্যাট বার্থ অর নট। আরও স্পেসিফিক করে যদি বলি, আরেকটু সঙ্গে অ্যাড করতে হবে, cried immediately at birth. Immediately the important. This time is very, very important. একটা দেখা গেল যেই বেরিয়ে এলো বেবিটা, সঙ্গে সঙ্গে ক্রাইড অ্যাট বার্থ ইমিডিয়েটলি। আর একটা দেখা গেল ইমিডিয়েটলি ক্রাই করলো না, তখন কি করা হলো? আমরা অনেক সময় নেসাল অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল প্লেসে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেগুলোর জন্য মেকানিক্যাল অবস্ট্রাকশন, ও ইনহেল করার চেষ্টা করছে কিন্তু ওর তো মেকানিক্যাল অবস্ট্রাকশন, লিকুইডগুলো থাকছে তার মধ্যে দিয়ে এয়ার যেতে পারছে না। এবার এয়ার কখন যাবে? যখন পুরো সাক করে পুরো ওই অ্যামনিওটিক ফ্লুইড সব বের করে দিলে, বোথ ফ্রম মাউথ অ্যান্ড নোজ, তখনও গ্রহণ করতে পারছে। তাহলে ডিলে হয়ে গেল। তার মানে একটা ইমিডিয়েটলি হলো, হয়তো ফিউ সেকেন্ডস অফ বার্থের মধ্যেই হয়ে গেল, অধিকাংশই তাই হয়, ফিউ সেকেন্ডস অফ বার্থের মধ্যেই ক্রাইড অ্যাট বার্থ হয়। তার কারণ সিস্টেমটাকে এমনভাবে কম্পিউটারাইজ করা আছে, অ্যাজ এ কম্পিউটার, যেই মুহূর্তে ও বাইরে বডিটা, ও ইন্ট্রাইউটেরিন এনভায়রনমেন্ট ছিল, একটা ফ্লুইড জ্যাকেটের মধ্যে ভাসছিল, প্লাস ওখানে ওয়ার্ম এনভায়রনমেন্ট ছিল, তাই না? এবার ওয়ার্ম থেকে যেই বাইরে বেরিয়ে এলো কোল্ড এনভায়রনমেন্ট, এবার তুমি যখন ডেলিভারি করছো ওর বডির স্কিনের বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধরছো, তো হাত পা ধরছো, এই ট্যাকটাইল টাচ স্টিমুলেশন হচ্ছে, তার থেকে আবার ইম্পালস চলে যাচ্ছে, সব মিলিয়ে ওরা এমনভাবেই প্রোগ্রাম করা হলো যে বার্থের কয়েক সেকেন্ডের মধ্যে তার ক্রাই শুরু হয়ে গেল। দ্যাট ইজ নর্মাল। আর যখনই এটা ডিলেট হবে, যদি 5 মিনিট বাদে কাঁদে, 10 মিনিট বাদে কাঁদে, তাহলে কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং 5-10 মিনিট যখন কাঁদছে না, তখন আমরা কী করি? সাকশন ফাকশন দিয়ে যখন তাতেও কাজ হচ্ছে না, তখন আমরা কিন্তু ডাইরেক্টলি অক্সিজেন দিতে শুরু করি। কারণ আমি জানি যে কাঁদছে না মানে ওর হাইপক্সিয়া হচ্ছে। তো ওই হাইপক্সিয়াটাকে আটকানোর জন্য আমি ফ্রেশ অক্সিজেন ওই নেজাল ক্যাথিটার দিয়ে তাকে দিচ্ছি, তাতেও কাঁদছে না। তখন আমার ডোমেইনে নেই, তখন এটা চলে গেল নিওনাটোলজিস্টের কাছে। সে কী করবে? সে দেখলো যে এমনিতে কাঁদছে না, সাকশন করা হয়েছে তারপরেও কাঁদছে না, তখন সে কী করবে? এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন। তার মানে ডাইরেক্টলি ইনটিউবেশন যে ওইটা আছে, ল্যারিঙ্গোস্কোপ দিয়ে দিল, এবং ওইখানে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করে ডাইরেক্ট আমরা বলি আইপিপিভি, ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, আইপিপিভি। তার মানে আমি আর ওয়েট করছি না, তার কারণ নর্মাল কোর্সে ওর অক্সিজেন যাচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে? ইন্টিউবেট করলাম, অক্সিজেন পাম্প বা অক্সিজেনের সঙ্গে আমি কানেক্ট করে দিলাম, এবং কনস্ট্যান্টলি প্রেশার দিয়ে দিয়ে এক্সটার্নাল ম্যানেজমেন্ট করে তার কী করতে শুরু করলাম, মানে অক্সিজেশন নর্মাল করার চেষ্টা করছি। কোনো কোনো ক্ষেত্রে এটা হয়তো কয়েক ঘন্টা লাগতে পারে, বা তার থেকেও বেশি লাগতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো হাফ অ্যান আওয়ার করার পরেই দেখছি নর্মাল রিদম প্যাটার্ন সব চলে এসছে, তখন এটা অফ করে দেওয়া হলো। ঠিক আছে? তাহলে এই যে ডিসিশন মেকিং, এগুলো আমাদের ওই তাহলে আমাদের কার্ডিওটোকোগ্রাফি ওই জন্য করা হচ্ছে, এবং আমাদের কার্ডিওটোকোগ্রাফিক ইন্টারপ্রিটেশন ওই জন্য করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিটাল স্ট্যাটাসটা কি ইন ইউট্রো, বাইরে থেকে তো বোঝা যাবে না, সেটা আমরা জানতে পারছি। এইখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যখনই আমি খারাপ রেসপন্স পাবো, সে লেট ডিজনারেশন, রিপিটেড লেট ডিজনারেশন, তখনই কি সঙ্গে সঙ্গে সিজার করে দেবো? এটার উত্তর হচ্ছে ইট ডিপেন্ডস, যে কোন সিস্টেমে আমি কাজ করছি। যেমন কিছু কিছু জায়গায় কি আছে, আমাদের আর একটা ইনভেস্টিগেশন আছে, সেটাকে আমরা বলি ফিটাল স্ক্যাল ব্লাড স্যাম্পলিং। ফিটাসের যে স্ক্যাল, সেখান থেকে একটা প্রিক করে ব্লাড নিয়ে সেটাকে আমরা অ্যানালিসিস করি। কী অ্যানালিসিস করি? তার পিএইচ। কেন পিএইচ? যদি অক্সিজেনেশন হয়
বডির পিএইচ কত, ব্লাডের পিএইচ কত? 7.34 approximately. On average 7.34, which means তাহলে আমাদের বডিটা একটু অ্যালকালাইন সিস্টেমে আছে। কিন্তু যখনই এটা 7 এর নিচে চলে যাচ্ছে, দ্যাট মিনস ব্লাড ইজ ইন অ্যান অ্যাসিডিক ফেজ। এই অ্যাসিডিক ফেজ ডিনোটস হাইপক্সিয়া। কারণ হাইপক্সিয়া হলে কি হবে? অ্যানারোবিক রেসপিরেশন হবে। তাহলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটিক অ্যান্ড আদার অ্যাসিডস will increase in the body system. pH তখন কমে যাবে, বা pH shifts from alkaline stage to the acidic stage. তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যদি যখন আমি দেখছি মাল্টিপল লেড ডিসোলেশন হচ্ছে, আমি স্ক্যাল ব্লাড স্যাম্পলিং করব, অ্যান্ড আফটার ডুইং স্ক্যাল ব্লাড স্যাম্পলিং যদি পিএইচ নর্মাল থাকে তাহলে আমি নাও করতে পারি সেকশন। কিন্তু পিএইচ যদি অ্যাসিডিকের দিকে যায়, তার মানে রিপিটেড হাইপক্সিয়া হচ্ছে, তখন আমি সেকশনের দিকে চলে যাব। আর ক্লিনিক্যাল মনিটরিং সম্বন্ধে আর এক লাইন বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে, আমি যখন এইসব গ্যাজেটস নেই, তুমি একটা হেলথ সেন্টারে কাজ করছো, সেখানে তোমার এইসব সিস্টেম নেই, কিন্তু তোমার লেবার পেশেন্ট এসছে, তোমার দেখতে হচ্ছে, কী করবে? সেখানে আমরা যেটা করি, তখন আমরা ফ্রম টাইম টু টাইম 15 মিনিট বা 20 মিনিট বাদে বাদে ফিটাল হার্ট সাউন্ড আর ইউট্রাইন কন্ট্রাকশন এগুলো দেখি। তখন যদি দেখি যখনই ইউট্রাইন কন্ট্রাকশনটা বেড়ে যাচ্ছে, ওটা আমি বুঝবো কি করে? ক্লিনিক্যালি হাত দিয়ে, ওখানে তো প্রেশার ট্রান্সডিউশন নেই। যখনই দেখবো যে ইউট্রাসটা হার্ড কার্ডবোর্ড মতন হয়ে যাচ্ছে, তখনই ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। তখন আমি বুঝবো তার মানে এটা ডিস্ট্রেসের দিকে যাচ্ছে। কিন্তু ডিস্ট্রেসে কিন্তু প্রথমেই ব্র্যাডিকার্ডিয়া হয় না। নর্মাল রেসপন্স কি? প্রথমে কি হয় ডিস্ট্রেসে? প্রথমে ট্যাকিকার্ডিয়া। এবার পারসিস্টেন্ট ট্যাকিকার্ডিয়া হতে হতে যখন তোমার হাইপক্সিয়া বা হাইপক্সিক ইনসাল্ট বাড়তে থাকে, তখন একটা স্টেজ আসে, তখন হয়ে যায় ব্র্যাডিকার্ডিয়া। এবার ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া কি? 120 to 160, that is the range. 140 is the average mean. এবার up to 120 we call it bradycardia, আর ওই দিকে গেলে up to 160 ট্যাকিকার্ডিয়া। আর যদি তারও কম হয়, মানে লেস দ্যান 100, তাহলে বলবো কি? সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, শুধু ব্র্যাডিকার্ডিয়া। আবার ওখানে যদি 160 ক্রস করে যায়, তাহলে কি বলবো? সিভিয়ার ট্যাকিকার্ডিয়া। কেমন?